নমস্কার, আমি রেণুকা সরেন। আজ পাগলি কলমে অনুপ সরকার পেজের শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে পাগলি। পাগলির এই শুভ জন্মদিনে পাগলিকে জানায় আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। সেই সাথে পাগলি ও আমাদের বাংলা কবিতা, গল্প ও আবৃত্তি পেজের পক্ষ থেকে সকলকে একরাশ ভালোবাসা জানিয়ে প্রতি বছরের মতো আজও এই দিনে আমি কিছু কবিতা নিয়ে এসেছি। জয়শ্রী হালদারের কণ্ঠে শুনব কবি কৌশিক বসুর লেখা একটি সুন্দর কবিতা, বেঁচে থাকে প্রেম। বেঁচে থাক প্রেম, কবি কৌশিক বসু। আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, ওই পাহাড়ের ঝর্ণায় আমি ঘরে নাহি রই গো, উধা হয়ে বই। লা 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 লা। এই মেয়ে, কোথায় যাচ্ছিস? মেঘের বাড়ি। মেঘের বাড়ি? এই তো সেদিন বললি মেঘের সাথে তোর আড়ি। হ্যাঁ, তা বলেছিলাম, কিন্তু মেঘটা মানলে তো। বেহায়া মেঘ রোজ আমার কাছে এসে আমাকে ভিজিয়ে ভাসিয়ে এক শেষ করে দিয়ে যায়। তা তুই ওকে কিছু বলিস না কেন তাহলে? আমি না, ও এলে ওকে ঠিক বারণ করতে পারি না। ভাবি ভীষণ ঝগড়া করব, কিন্তু কাছে এলেই কেমন গলে জল হয়ে যায় জানো। তুই কি তবে সেই মেঘবালিকা? না গো না, দেখছো না কত বড় হয়ে গেছি। মেঘ আমাকে কানে কানে সুন্দরী বলে ডাকে। তুমি বরং আমায় মেঘ প্রিয়া বলতে পারো। মেঘ যখন আমাকে ভিজিয়ে দেয়, আমার সাথে দুষ্টুমি করে, ভালোবাসে, তখন আমার ভীষণ ভালো লাগে। কখনো কখনো সে ভালোবাসার আবেশে আমার দু চোখ ভরে জল আসে। বুকের ভেতরটা কেমন যেন করে। ভালোবাসি ভালোবাসি, সেই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি। ভালোবাসি ভালোবাসি। জানো, মেঘ বলে ও আমার কাছে এলে আমার হৃৎপিণ্ডের শব্দ শুনতে পায়। বুঝেছি, আর অত বলতে হবে না। আগে কখনো গেছিস ওর বাড়ি? জানিস ওর বাড়ি কোথায়? না তো, আজই প্রথম যাব। ওই উঁচুতে পাহাড়ের মাথায় ওর ঘর, অনেক দূর, কিন্তু আমি ঠিক চলে যাব। মেঘ তোকে খুব ভালোবাসে না রে মেয়ে? হ্যাঁ গো, খুব। তাহলে কি এখন থেকে ওর কাছেই থাকবি, না আবার ফিরে চলে আসবি নিচে তোর এখনকার জগতে? ভুলতে পারবি? ভুলে থাকতে পারবি তোর অতীত? এতদিনকার চেনা পরিবেশ ছেড়ে থাকতে কষ্ট হবে না তোর? না গো। পথের পাশে বুনো ঝোপ থেকে এক থোকা বুনো ফুল ছেড়ে খোঁপায় গুজে পড়ল। মেঘের জন্য, মেঘকে পাওয়ার জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারি, সব কষ্ট সহ্য করতে পারি। আমি চাই, আমি চাই।
বনের বিজনে মৃদুল বায়ে দুলে দুলে ফুল বলে আমায়, ঘরের বাহিরে ফুটিবি আয় তোরা, ঘরের বাহিরে ফুটিবি আয়, পুলক ভরে আমি যাব না, যাব না, যাব না ঘরে, আমি যাব না, যাব না, যাব না ঘরে। তারপরে সেই মেয়ে পাহাড়ি ঝোলার উচ্চলতায়, প্রজাপতির চঞ্চলতায় দ্রুত পথে ক্রমশ অদৃশ্য হয়ে যেতে থাকলো তার গন্তব্যের দিকে। পথের বাঁকে তার শরীরটা নাচতে নাচতে মিলিয়ে গেল। ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে উঠলাম, ভালো থাকিস ওই মেঘ, তুই মেঘের সঙ্গে ভালো থাকিস, আর তোর স্বপ্নগুলোকে যত্নে রাখিস রে মেয়ে। সেই কথা চারিদিকে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হয়ে ছড়িয়ে পড়ল দূর থেকে দূরে, আরো দূরে। ভালো থাকিস, বাঁচিয়ে রাখিস, ভালো থাকিস, বাঁচিয়ে রাখিস। কি আশ্চর্য! তখনই আকাশ জুড়ে একখানা মেঘ সেই মেয়েকে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য হঠাৎই হাজির হলো। তারপর নিশ্চয় সেই মেয়ের হৃদয়ের উত্তাপে আস্তে আস্তে গলে গিয়ে বৃষ্টি হয়ে ঝরতে শুরু করলো। আমি সেই বৃষ্টির জলে নিজেকে ভিজিয়ে প্রেমের উষ্ণতা ও ভালোবাসার গন্ধ মাখা সেই জল অঞ্জলি ভরে নিলাম। অস্ফুটে বললাম, বেঁচে থাক প্রেম, বেঁচে থাক। আকাশের মেঘহীন অংশে, প্রকৃতির ক্যানভাসে তখন রঙের ম্যাজিক, তখন রঙের ম্যাজিক। আকাশের দুতীরে দুবেলা অলক আলোক করে বলি খেলা, আমার পরাণে লেগেছে রঙ গো, আমার পরাণে লেগেছে রঙ। কালোর পরে আমি যাব না, যাব না, যাব না ঘরে, আমি যাব না, যাব না, যাব না ঘরে। কেমন লাগলো মেঘ আর বৃষ্টির প্রেম? মানুষ চেনা বড় কঠিন। আমরা সাধারণ নজরে যা দেখতে পাই, কবিরা দেখে একটু অন্যভাবে। কবি শুভ দাশগুপ্তের ব্রিলিয়ান্ট ছেলে কবিতা তো আপনারা সবাই শুনেছেন। সেই ব্রিলিয়ান্ট ছেলেকে একটু অন্যভাবে দেখিয়েছেন কবি অনুপ সরকার। শোনা যাক কথাকলি সোমার কণ্ঠের সেই কবিতা। ব্রিলিয়ান্ট ছেলেরা হরিপ্রসন্ন গার্লস স্কুলের মতো ছোট জায়গাতে পড়াশোনা করে বাবা মায়ের দারিদ্রতা দূর করার জন্য। ছোটবেলাতে খেলাধুলো না করে পড়াশুনো করে মুখ বুজে বইয়ের পাতায়। নিজের ইচ্ছেগুলোকে গলা টিপে মারার পর ব্রিলিয়ান্ট রেজাল্ট করে। এ সময়ে তার বন্ধুরা ফেসবুক, ইনস্টাগ্রামে রিল বানায়। তারপর উচ্চতর শিক্ষার জন্য নিজের গ্রাম, মা বাবা, বন্ধুদের ছেড়ে ব্যাঙ্গালোর কিংবা দিল্লি কিংবা পুনায় চলে যেতে হয়। দুঃখের বিষয়, আমাদের সমাজ কখনো আমাদের নেতাদের কাছে প্রশ্ন করে না, কেন আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য দূর রাজ্যে পাড়ি দিতে হবে। হিংসুটে প্রতিবেশীর মতো সমস্ত দোষের দায় ব্রিলিয়ান্ট ছেলে মেয়েদের ওপর চড়ে। কেউ
এই ছেলেটার একাকিত্ব বোঝার চেষ্টা করে না। বাইরের রাজ্যে গিয়ে ওখানকার লোকাল ছেলেদের শিকার হতে হয়। অজানা ভাষার জগতে সে লড়তে থাকে ভাষার সঙ্গে, এক আলাদা সংস্কৃতি আর অজানা মানুষের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। তারপর দিন রাত পড়াশোনা করার পর গিয়ে নিজেকে বিদেশের বিমানে বসার যোগ্য বানায়। পৌঁছে যায় আমেরিকা, জার্মানি কিংবা আবুধাবি অথবা সিঙ্গাপুর কিংবা কানাডায়। সবাই ভাবে এসব খুবই সহজ, কখনো ওই ছেলেটার কষ্টের সম্মান দিতে চায় না। তাই তো ব্রিলিয়ান্ট দেশ ওদের সম্মানের সাথে কিনে নেয়। বিলাসবহুল বাড়ি গাড়ি, প্রচুর ডলার পেয়েও নিজের গ্রাম, নিজের মা বাবা বন্ধুদের যে ভোলা যায় না সেটা কেউ বোঝে না। সেই মানুষটারও যে মন বলে কিছু থাকতে পারে সেটা কেউ বুঝতে চায় না। খুড়তুতো জ্যাঠতুতো সব অসফল ভাই বোন, এমনকি মা বাবাও তাকে টাকার মেশিন ভাবে। কেবল নিজের বিপদের সময় ছাড়া কেউ তাকে ফোন করে না। কেউ কোনোদিন ফোন করে জিজ্ঞাসা করে না কেমন আছিস, সকালে ব্রেকফাস্ট করেছিস, কতটা খাটতে হয় তোকে। সবাই ভাবে ওদের ইমোশন নেই, আর চেয়ারে বসে বসেই প্রমোশন হয়। যখন ভাই বোন বন্ধু সবাই ঘুমোয়, সে তখন বসের দেওয়া কাজ করে যায়। আর সকালে সকলের ঘুম থেকে ওঠার আগেই বেরিয়ে ঘরে ফেরে একরাশ টেনশন নিয়ে। যখন সবাই ঘুমোয়, দিনভর কাজের চাপ, বড় জায়গায় থাকার খরচা, ঘরের ইএমআই, বাবা মায়ের দায়িত্ব, আত্মীয়দের দায়িত্ব, নিজের ছেলে মেয়ে বউয়ের দায়িত্ব, নানা চিন্তায় ব্রিলিয়ান্ট ছেলেরা নিজের শরীরের খোঁজ রাখার সময় পায় না। এসিতে বসেও ঘামে ভিজে যায় জামা, তবুও পরের জন্য পয়সা পাঠায়। সবাই জানে যে পয়সা থাকলে খুশি থাকা যায় না, তবু এই সত্যটা কেউ বোঝে না ব্রিলিয়ান্ট ছেলের বেলায়। সবাই চিৎকার করে ব্রিলিয়ান্ট ছেলেটাকেই দোষী করে বাবা মাকে পয়সা না পাঠালে, কিংবা তাদের জন্য দামি কোনো গিফট আনলেও এই ছেলেটার ইমোশন নিয়ে সমাজ ব্যঙ্গ করে, তার ইমোশনকে মিথ্যা বলে সন্দেহ করে। যে ছেলেটা সেই ছোট্টবেলা থেকে নিজের সুখ স্বার্থ ত্যাগ করে এসেছে প্রতিনিয়ত, যাকে কেউ কোনোদিন স্বার্থ ছাড়া ভালোবাসেনি, আঙুল তোলে তার ওপর, বলে তুই তো গ্রামে আসতে চাস না, আসলে তোর গ্রাম ভালো লাগে না। এরপরে এত অবহেলার মানুষের মধ্যে একমাত্র যে তাকে ভালোবাসতো, যে কোনোদিন পয়সার কথা জানতে চায়নি, কথা হলে কেবল জিজ্ঞেস করতো কখন খেয়েছিস, যে কেবল ফোনে গলা শুনে বলে দিত ব্রিলিয়ান্ট খোকা ভালো নেই, সেই অশিক্ষিত মা বইয়ের অক্ষর পড়তে না পারলেও ছেলের চেহারাটা পড়তে পারত অনায়াসে, যে কিনা তার একমাত্র বোঝার মানুষ, সেও একদিন হারিয়ে যায়। অসহায় ব্রিলিয়ান্ট ছেলে কোম্পানির কাছে এমনই প্রতিজ্ঞাবদ্ধ থাকে যে একমাত্র নিজের মানুষকে শেষবারের জন্য দেখতে আসতে পারে না। সেই পরিস্থিতি বোঝার যোগ্যতা সাধারণ মানুষের থাকে না। এতটাই কি সহজ? একজন জোকার যখন মৃত মাকে মাথায় রেখে মঞ্চে হাসায়, সেই সব ব্রিলিয়ান্ট ছেলেগুলোকে যারা কেবল টাকার মেশিন ভাবে, তারাও কি বুঝবে কোনোদিন কি কারণে সব জেনেও কর্ণ কোন থেকে ফেরায়? এবার কবি মানিক পালের লেখা একটি কবিতা পাঠ করার চেষ্টা করব আমি, রেণুকা সরেন। কবিতা আবার যদি ট্রেনে পড়ি। কলমে
মানিক পাল। আবার যদি প্রেমে পড়ি, খুব কি তবে ভুল হবে? ভালোবাসার অপরাধে ফাঁসি কিংবা শুল হবে? একটু বয়স হয়ে গেলে কেউ বলে তা ভিন্নতি। প্রেম আছে তাই ভুবন আছে, নইলে শুধুই দুর্গতি। বয়সের আর দোষ কি বলো? মনটা আজও তরুণ যে, দেখতে আছি মোটামুটি, সবাই বলে দারুণ যে। তুলা রাশির জাতক আমি, প্রেম যে আমায় ছাড়ে না। প্রেমের ধারা বুঝে যারা, বয়সের ধার ধারে না। প্রেম যদি হয় অপরাধের, থাকতো শুধুই হাহাকার। দুনিয়াটা হয়ে যেত বিশাল এক কারাগার। প্রেমের মানে বুঝে যারা, তারাই প্রেমে বাঁচে। না জেনে প্রেম করে তারা, হুজুগেই নাচে। প্রেম আছে তাই জীবন বাঁচে, হচ্ছে দিবস হচ্ছে রাত। প্রেমের বাঁধন ছিন্ন হলে জীবনেরই বাঁচে। তাই পরের জন্মে পূর্ব প্রেমে, এই কথাটি বলবো না। এদের শুধু মিথ্যে আবেগ, ছলে ধরা কল্পনা। আমি আছি প্রেমে রাজি, আসতে পারো আগে। নির্ভয়ে হাত দাও বাড়িয়ে, ইচ্ছে যদি যাবে। দেখতে দেখতে সময় শেষ। কেমন লাগলো আমাদের কবিতা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।